আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন এখনকার সংবাদ শিরোনামগুলি। জোলাইবাড়ির অফুখামায় যুব সংঘের উদ্যোগে অষ্টমতম শনিদেবের বাৎসরিক পূজা উদযাপন। নিম্নমানের কাজ থেকে ক্ষুব্ধ বিধায়ক, বন্ধ করে দেওয়া হলো নির্মাণ কাজ। ফুলের প্রলোভনে শিশুকে নির্যাতনের অভিযোগ, তেলিয়ামুড়ায় আটক কিশোর। বিচার পাইয়ে দেওয়ার নামে টাকা প্রতারণার অভিযোগে নিবেদিতা চক্রবর্তী। মাছ ধরা জালে আটকে পড়া বিষধর সাপ উদ্ধার, সচেতনতার নজির গ্রামবাসীদের। ত্রিপুরা আচার্য সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত। জল ঢুকে নষ্ট কৃষিজমির ফসল, ক্ষতিপূরণের দাবিতে সরব কৃষকরা। এখন সংবাদ বিস্তারিত। জোলাইবাড়ি বিধানসভা এলাকার পশ্চিম জোলাইবাড়ি ও ফুখামা এলাকায় যুব সংঘের উদ্যোগে অষ্টমতম শনিদেবের বাৎসরিক পূজা উৎসব অনুষ্ঠিত হয়। শনিবার মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজার সমাপ্তি হয়। সংগঠকদের পক্ষ থেকে জানানো হয় 2018 সাল থেকে এই পূজার সূচনা হয়েছিল এবং প্রতি বছর এলাকার সকল মানুষকে সঙ্গে নিয়ে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পুজো উদযাপন করা হয়। পশ্চিম জোলাইবাড়ি এলাকার বাসিন্দারা মিলেমিশে এই উৎসবে অংশগ্রহণ করেন। পূজা উপলক্ষে আয়োজকরা বলেন, সনাতন ধর্মে শনিদেবকে কর্মফল দাতা ও ন্যায় বিচারের দেবতা হিসেবে মানা হয়। মানুষের ভালো ও মন্দ কর্মের ভিত্তিতেই তিনি বিচার করেন। শনিদেবের মূল শিক্ষা হলো সততা, ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা। তারা আরও জানান, শনির 7.5 বা কঠিন সময় মানুষের জীবনে শিক্ষা ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে আসে। অহংকার দূর করে সৎ পথে চলার অনুপ্রেরণাই শনিদেবের মূল বাণী বলে উল্লেখ করেন পূজা উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা এই পশ্চিম জোলাইবাড়ি অন্তর্গত ফুখামারে আমরা আজ এই 8 বছর যাবত এই শনি পূজা চালিয়ে যাচ্ছি। আমরা চাচ্ছি যে বিগত এই নতুন বৎসরে আমরা চাই আরো নতুন করে কিছু সবাইকে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য। এটা কোন জায়গা? এটা পশ্চিম জোলাইবাড়ি ও ফুখামার। আপনারা যে নিজেরাই করতেছো এটা নাকি? হ্যাঁ, এটা আমাদের নিজের গ্রামের সবাই মিলে এটা করছি। কত বছর ধরে করতেছো? এটা বিগত 8 বছর যাবত চলছে এটা পুজো। আপনারা যে পূজা করতে এটা কোন কিছু নাম টাম আছে? না, আমাদের ওখানে এখানে কোনো নাম দেওয়া হয়নি। এটা আমরা আমাদের গ্রামের থেকে এটা করা হচ্ছে বিগত 8 বছর যাবত। কল্যাণপুর বাজারে স্কুল সংলগ্ন এলাকায় এগ্রি মার্কেট বেকার স্টলের সামনে চলা সৌন্দর্যায়ন ও ঢালাইয়ের কাজ পরিদর্শনে গিয়ে নিম্নমানের কাজ দেখে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী। বৃহস্পতিবার আকস্মিকভাবে প্রকল্প এলাকা পরিদর্শনে যান তিনি। পরিদর্শনের সময় নির্মাণ সামগ্রী ও কাজের মান খতিয়ে দেখে অসন্তোষ প্রকাশ করেন বিধায়ক। তিনি তৎক্ষণাৎ সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থাকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই কাজ কোনো ব্যক্তিগত অর্থে নয়, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় হচ্ছে। তাই জনগণের স্বার্থ জড়িত থাকা কাজে কোনো ধরনের গাফিলতি বা নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না। বিধায়ক আরও জানান, ত্রুটিপূর্ণ ঢালাই অবিলম্বে তুলে ফেলে নতুন করে নির্ধারিত গুণগত মান বজায় রেখে কাজ করতে হবে। অন্যথায় এই কাজকে সরকারি স্বীকৃতি দেওয়া হবে না এবং প্রয়োজনে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। জনপ্রতিনিধির এমন কঠোর অবস্থানে খুশি কল্যাণপুর বাজার এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। তাদের মতে সরকারি উন্নয়নমূলক কাজে গুণগত মান বজায় রাখতে এই ধরনের নজরদারি অত্যন্ত প্রয়োজনীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বালু দিছে না কেন, চিপসও দিছে না, উপরে কথা মাটির সিমেন্ট দিলা ফেক মাটির মধ্যে গুল্লা দিয়ে মাটিটা গুল্লা গেছে। এটা এক কোদাল করে তুললে ফালাইয়া আর সামনে আমি যেভাবে কইছি ডালাই ওই রাস্তার লোক এটা বাইঙ্গিয়া 5 ফুট আরো বেলা আইব টাইলস বালাভাবে বালা মেস্তুর হইলে বয় না, আর নাইলে ওই বয় না। এই 5 ফুট বয়া বাকি জায়গাটা সিয়াইলা কইরা নেট প্লাস্টার পাথরের কস দিয়া আর উপরে ছাদের পুরাটা একটা 1 ইঞ্চি ডালাই পুরাটাই মারো না, পুরা সব দিন রুমে রুমে 7টায় পুরাইতে থাকা প্লাস্টার। আচ্ছা 7টায় কেড়ে পরে আমার বোঝা হচ্ছে তুমি তো বিল্ডিং এর কাজ করো, কও তুমি আমার কও কেড়ে পরে। হ্যালো, কল্যাণপুর বাজারে আমাদের এগ্রি মার্কেট বেকার স্টল এখানে করা হয়েছে।
তার সামনে সুন্দরায়নের জন্য আলাদা আরেকটা বাজেট সেখানে দেওয়া হয়েছে এবং টেন্ডারও হয়েছে এবং কাজও যথাযথ শুরু হয়েছে। কাজের মধ্যে কিছু কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, যেগুলো আমার নজরে এসেছে। মিস্ত্রির সঙ্গে কথা বলেছি, এজেন্সির সঙ্গে কথা বলেছি। হ্যাঁ, কারণ ত্রুটি সম্পূর্ণ কাজ করা যাবে না কল্যাণপুরে, না, এটা সারা সুযোগ হয়েছে আমাদের সরকারেরও সেটা লক্ষ্য উদ্দেশ্য। আমরা প্রতিনিয়তই লক্ষ্য রাখি, সেটা এখানেও ব্যতিক্রম নয়। আজকে ওকে দেখলাম এবং যে ত্রুটিগুলি আজ রয়েছে, বিচ্যুতিগুলি রয়েছে, সেগুলি ওনাদেরকে জড়িয়ে দিলাম এবং ওনারা বলেছে এগুলি ঠিক করে কালকে থেকে শুরু করবে। এজেন্সির সঙ্গেও কথা হয়েছে, ওনারাও কালকে আসবে, আসে দেখে যাতে ঠিকঠাকভাবে হয়, কাজের মধ্যে যাতে কোনো গাফিলতি না হয় সেইভাবেই তারা করে দেবে কমপ্লিট। এবং আমি বিশ্বাস করি ওনারা আমাদের কথা শুনে বা আমাদের সরকারের যে ইচ্ছা সদিচ্ছা রয়েছে ভালো কাজ করা, সেদিকে লক্ষ্য রেখে আগামী তাকে সম্পন্ন করে দেবে। কল্যাণপুরের বিধায়ককে সর্বদাই দেখা যায় একদম সাদা সিধা, আজকে হঠাৎ মেজাজ উল্টে গেল। না, স্বাভাবিকভাবে এটা তো গভর্নমেন্ট করাচ্ছে, মানে কি পাবলিকের ট্যাক্সের টাকা, পাবলিকের ব্যবহারে আসবে, এটা স্বাভাবিকভাবে এটাকে যাতে গুণগত মানটা যাতে ঠিক থাকে তার জন্যই বলা। এবং ওনারা তো বলেছেন যে না, এটা আমরা ঠিক করে দেবো। তেলিয়ামুড়া থানার অন্তর্গত এক এলাকায় 6 বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, পার্শ্ববর্তী বাড়ির 9ম শ্রেণীর এক কিশোর ফুলের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন করে। পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা বাবা বাড়িতে ছিলেন না। পরে রাতে শারীরিক অসুস্থতা অনুভব করলে শিশুটি বিষয়টি তার মাকে জানায়। এরপর পরিবারের সদস্যরা পুরো ঘটনা জানতে পারেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পক্সো আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার পর এলাকা জুড়ে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা বিকালে 3টার পরে আমরা ঘাস কাটতাম গেছি গরুর লেগে, আমার দুনো মায়ের ঘরে আসলো। শুরু মায়েরা ফুলের লেগে পাগল, ওয়ানা খালি ভর্তি করাইছি। সবার বাড়ির গরু এক লাখ জায়গা ফুল আনতো, ফুলের লেগে পাগল। তে হ্যাঁ আয় আমরা ভাই তাইও আয় আমরা ভাই ফুল দিব এসে নিয়ে এসে খারাপ করতে। আমরা তো কইতাই না, গাছ তুললে আইসে আমরা এই ঘরে আসলো। সন্ধ্যার পরে আইয়া কইতে থাকো মা আমি এখানে দুঃখ হয়, ব্যথা করে। ও মা দুঃখ আজকে খুললে জায়গাটা একটু কালো লাল হয়ে দিছে, খিতে দিতে মা ভাই আমার ফুল দিব কয়ে নিয়ে জানি আমার লোকিতা করছে। সকালবেলা মহারানীপুর থেকে আমার কাছে একটা খবর হয় যে একটা শিশু, একটা মেয়ে রেপ কেস। তো যথাযথ আমরা পিএস একটা কমপ্লেন হয়েছে, তো কমপ্লেন মোতাবেক আমরা একটা কেস রেজিস্টার করছি, ভিকটিমের সাথে কথা বলেছি। তো যার কেস নাম্বার 24/26 আন্ডার সেকশন 65(2) BNS পক্সো 4। তো এখন আমরা ওই কেস মোতাবেক যে অ্যাকিউজড দেখা গেল জুবেনাইল, হ্যাঁ আমরা ডিটেন করছি, ডিটেন করে এখন আমরা রাখছি, তারপরে উইথ প্লেন ক্লথ। তো এখন ভিকটিমরে মেডিকেলেও পাঠানো হয়েছে, আর বাকিটা ইনভেস্টিগেশন চলতেছে। কোন জায়গা এটা মহারানীপুর। কমলপুরে নিহত আশিস দাসের পরিবারের কাছ থেকে প্রতারণার অভিযোগকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, আশিস দাস হত্যাকাণ্ডের বিচার পাইয়ে দেওয়ার নাম করে আগরতলার রামনগরের বাসিন্দা তথাকথিত সাংবাদিক, ফেসবুক চ্যানেল রাষ্ট্রীয় সমাচারের কর্ণধার নিবেদিতা চক্রবর্তী ও তার স্বামী রামপ্রসাদ চক্রবর্তী ওরফে রাম চক্রবর্তী নিহতের মায়ের কাছ থেকে ৭৫,০০০ টাকা হাতিয়ে নিয়েছেন। নিহত আশিস দাসের মা আঙ্গুরিবালা দাস কমলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, গত 16 জুন 2025 রাতে বাড়ির পাশের একটি ইটভাটায় ডেকে নিয়ে গিয়ে তার ছেলে আশিস দাসকে হত্যা করা হয়। পরে বাড়ি থেকে প্রায় 13 কিলোমিটার দূরে কমলপুর রামবাসা সড়কের বল্লুতমা এলাকার একটি সেতুর নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকেই অভিযুক্তরা আশিস দাস হত্যাকাণ্ডের বিচার পাইয়ে দেওয়া, অভিযুক্তদের গ্রেপ্তার এবং দ্রুত শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়ে প্রথমে 1 লক্ষ টাকা দাবি করেন। পরে দর কষাকষির মাধ্যমে ৭৫,০০০ টাকায় বিষয়টি স্থির হয়। অভিযোগ অনুযায়ী 4 দফায় ওই টাকা অভিযুক্তদের মেয়ের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
আঙ্গুরিবালা দাস অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রতারণার টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিকে কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার প্রথম এক ছেলে খুন হয়েছে, দ্বিতীয়বার আশিস যখন খুন হয়েছে তখন অনেক মিডিয়া আইছে, অনেক লোক আইছে, তখন তো আমি তো আর সব চিনিও নাই না। তখন কতদিন পরে একজন আইছে, রাম চক্রবর্তী আর নিবেদিতা চক্রবর্তী, তারা নাকি রাষ্ট্রীয় সমাচার। তখন তারা আমারে বুঝাইছে যে মাসি আমরা রাষ্ট্রীয় সমাচার থেকে আইছি, তখন আপনি চিল্লাইতেছেন সিবিআই তদন্তের লাগি তুমি চিল্লাইতেছ। আমরা মনে করো তোমার সিবিআই তদন্ত যেটা করব আমরা সব কিছু কইরা, মনে করো তোমার 2 ছেলে নাই, 2 ছেলের পরিবর্তে ভগবানে আমরা পাঠাইছে। একটু দুঃখ করো না, আমরা উপরে ভরসা রাখো, বিশ্বাস করো, আমরা তোমার ছেলের বিচার পাওয়াই দিব, নাই বিচার পাওয়াই দিব। তারা আমারে খুব বুঝাইছে, আমি কান্নাকাটি করছি, আমার 2 ছেলের বিচার পাওয়াই দিব। তখন ঠিক আছে, আমার বিচার পাওয়াই দিলে তো বাবা ভালো কথা, আমার 2 ছেলে আর এখন তুমি যদি ছেলের বিচার পাওয়াই দাও আমি এটাই চাই। তারা নাকি পত্রবর্তী হাত দেখছে যে এখানে রাবক বোয়াল আছে, আমার 2 ছেলে শেষ করছে, এই 2 ছেলের বিচার পাওয়াই দিব। আমার ছেলে এত বাইলে যে পার্টির কাজ করলো, তারপরেও আমার ছেলে এমন ভাবে কে কোন করলো আমি তো দেখলাম না। তখন তারা কইছে বিচার পাওয়াই দিব। আরো আসামি রয়েছে 2-3 জন, তারা পরবর্তী এক দেখছে যে আসামি দি ধরতাছে না, অলকনামা দিয়া নাম কইছে থানার মনোজ গুনে। এরপরও তারা আমার পরিষ্কার ভাবে বুঝাইছে, মাসি ওই ধরেন আমরা প্রতিহাত দেখে আপনার এখানে আইছে, ভগবানে মনে করেন আমরা পাঠাইছে। অলকনামা দিয়া নাম কইছে, রাবক বোয়ালের থানায় ধরতাছে না। আমরা এদি ধর্ম, আমরার কাছে অনেক উকিল আছে, আমরা রাষ্ট্রীয় সমাচার মানে সমাজেরই কাজ করি। তারা আমার এত সব বুঝানোর পরে তখন যখন কইছে আমি 1 লক্ষ টাকা দিতাম, তখন 1 লাখ টাকা আমি কইতে দিব বাবারে, আমি কইতে এত বুঝাইছো তুমি ছেলের মতন, আমি টাকা দিব করতে, টাকা না দিলে তো ওখানে আমরা যে ছেলেরা, এই ছেলেরা কাজ করবো কেমনে, উকিলের অফিসের সবকিছু তুলতে গেলে টাকা লাগবো। তখন মিটনের কাছ থেকে লইয়া আমি 4,000 টাকা দিচ্ছি আমার নিজের হাতে, আর নিবেদিতার হাতেও 4,000 টাকা আমি দিছি, আর বাকি টাকা মিটনের কাছ থেকে অনলাইনে দিছে 1,000, তারপরে দিছে 50,000, তারপরে দিছে 20,000। যখন আমার এইরকম বুঝাইছে তখন আমি 4,000 টাকা দিছি, আর টোটাল 75,000 টাকা দিছি, অনলাইনে দিছে বাকি টাকা, আর 4,000 টাকা নিবেদিতার হাতে দিছি। তখন তারা আমার কইছে 30 থেকে 35 দিনের ভিতরে আমারে দেখাইব। তখন 35 দিনের জায়গা আজকে 6 মাসের উপর হয়ে গেছে গা। তারা প্রথম ফোন করলে মাসি ধৈর্য ধরেন, কখন ধৈর্য ধরেন, ওখানে ফোন করলে ফোনও তুলে না, আমার কোনো কাজও তো আমি চোখে দেখতেছি না। আঙ্গুরিবালা দাস কমলপুরের কি পারপাসে কেস করেছে এবং কার বিরুদ্ধে কেস করেছেন? এর তো বিগত 21 তারিখ 21 মে শ্রীমতী আঙ্গুরিবালা দাস উনি একটি কমপ্লেন নিয়ে আসেন কমলপুর পিএসে রিগার্ডিং চিটিং, কিছু টাকা পয়সার ইয়ে নিয়ে। আমরা কমলপুর পিএস সঙ্গে সঙ্গে কেস নিয়ে রেজিস্টার হয় এগেনস্ট 2 পারসন, নেমলি নিবেদিতা চক্রবর্তী অ্যান্ড রাম চক্রবর্তী। কি কারণে কেস করেছে তার কোনো এটা তো তদন্তের বিষয়, এখন দেখা হচ্ছে, এখন যেটাই হবে সেটা লিগ্যাল অ্যাকশন নেওয়া। কেস নাম্বার হয়েছে? কেস নাম্বার 31/2026 কমলপুর। কৈলাস শহরের গৌরনগর আরডি ব্লকের লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আতঙ্কের মধ্যেও সাপটিকে না মেরে উদ্ধারকারী দলের হাতে তুলে দিয়ে সচেতনতার পরিচয় দিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির পর এক মৎস্যজীবী জলাশয়ে পাতা জাল তুলতে গিয়ে দেখতে পান মাছের বদলে একটি বড় আকারের সাপ জালে আটকে রয়েছে। পরে খবর দেওয়া হয় কুমারঘাটের বন্যপ্রাণী সুরক্ষা সংস্থা এনিম্যাল এইড অ্যালায়েন্স ওয়েলফেয়ার সোসাইটিকে। ডক্টর গৌতম মল্লিকের নেতৃত্বে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে জাল কেটে সাপটিকে উদ্ধার করে। উদ্ধার হওয়া সাপটি একটি বিষধর মনোক্লেড কোবরা বা কেউটের সাপ বলে জানা গেছে। জালে আটকে থাকা সাপটি সামান্য আহত হয়েছিল। ডক্টর গৌতম মল্লিক জানান, বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়লে তাকে না মেরে উদ্ধারকারী সংস্থা বা বন দপ্তরকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। শহর কলারকান্দি গ্রাম থেকে একটা রেস্কিউ কল আসে। তো আমরা এনিম্যাল এইড অ্যালায়েন্স একটা এনজিও গ্রুপ, আমরা সারা ত্রিপুরাব্যাপী বন্যপ্রাণী উদ্ধারে কাজ করে থাকি। তো সাধারণত আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টের ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেশনে কাজ করি। তো আমরা যখন খবর পাই যে কলারকান্দি একটা মাছ ধরার জালি একটা বিষধর মনোক্লেড কোবরা, যেটাকে বাংলায় কেউটে সাপ বলা হয়, লোকাল ভাষা বলা হয় পানক বা আটালে। তো সেই সাপটাকে আমরা যেহেতু সেটা জালে আটকে আছে, সেই জন্য আমরা একজনের পক্ষে সম্ভব না, আমরা বেশ কয়েকজন মেম্বার খুব দ্রুততার সাথে সেখানে গিয়ে পৌঁছাই। তো আমাদের টিমের সেই সময় উপস্থিত ছিল সাগর দেবনাথ, মৃদুল ঘোষ, প্রদীপ দেবনাথ, অনুপ দেবনাথ এবং রূপকাচার্য, আর সাথে আমি গৌতম মল্লিক। তো সাথে সাথে আমরা গিয়ে সাপটা কিছুটা ইনজুর্ড অবস্থায় ছিল এবং গ্রামবাসী যথারীতি সাপটাকে দেখিয়ে রেখেছিল। তারা কোনো ধরনের সাপটিকে ক্ষতি করার চেষ্টা করেনি, খুব ধৈর্য সহকারে আমাদের জন্য অপেক্ষা করেছে এবং রেস্কিউ করার সময় খুব শান্তভাবে আমাদের পাশে থেকে আমাদের যথেষ্ট সাহায্য করেছে। খবরটা প্রাথমিকভাবে এলাকাবাসী থেকেই এসেছিল। কিছুদিন আগেও আমরা সেখানে একটা কোবরা রেস্কিউর জন্য যাই, সেদিন বন দপ্তর থেকে খবরটা এসেছিল। আর গতকালকে যে রেস্কিউটা সেটা আমরা এলাকাবাসীর তরফ থেকেই পাই। তো সাথে সাথে আমরা পাওয়ার সাথে সাথে আমরা বন দপ্তরকে আমরা অবহিত করি যে আমরা এরকম এনজিওটি কুমারঘাট থেকে যাচ্ছি। ওরা বলেছে ঠিক আছে, আমাদের সঠিক রিপোর্টগুলি পাঠিয়ে দেবে। আমরা তাই সাথে সাথে রেস্কিউ ভিডিও এবং রিলিজ ভিডিও আমরা বন দপ্তরকে পাঠিয়ে দিই। ত্রিপুরা আচার্য সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে রবিবার নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানবিক এই উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর রত্না দত্ত, ওবিসি মোর্চার চেয়ারম্যান তাপস মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিরা রক্তদাতাদের উৎসাহিত করেন এবং সমাজের কল্যাণে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন মানুষের দেওয়া রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে বিভিন্ন সময়ে হাসপাতালে রক্তের সংকট দেখা দেয়। সেই সংকট দূর করতে সমাজের সকল স্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। বিশেষ করে যুব সমাজকে মানব কল্যাণমূলক কাজে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নিয়মিত রক্তদান শুধু মানুষের জীবন বাঁচায় না, এটি সামাজিক দায়বদ্ধতারও একটি বড় উদাহরণ। শিবিরে বহু স্বেচ্ছাসেবী রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ত্রিপুরা আচার্য কল্যাণ সমিতি উদ্যোগে আজকে রক্তদানের মতো মহৎদানের তারা উদ্যোগী হয়েছে। এই সংগঠনটা মূলত 1997-এ সেটা গঠিত হয়েছিল। আর সেই সময় সমস্ত আমাদের এই রাজ্যের যারা আচার্য সমাজ নিয়ে যারা পরিচালিত, তারা সংগঠিত হয়ে তারা এই সংগঠনটা তৈরি করেন যে সবার মাধ্যমে সংগঠিত শক্তি হয়ে তারা যাতে আগামী দিন এই সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, তার জন্য এই সংগঠন তৈরি করা হয়েছিল। এবং তাদের যে মূল দাবি, তারা ওবিসি সম্প্রদায়ভুক্ত, কিন্তু তাদের আরও একটা দাবি রয়েছে পাশাপাশি, যে সেন্ট্রাল যে ওবিসি কমিশন আছে তাতে লিপিবদ্ধ করা, এটা তাদের একটা দীর্ঘদিনের দাবি। তো সেই সম্পর্কেও তারা আলোচনা রেখেছেন, আলোকপাত রেখেছেন। তবে সবচেয়ে বড় জিনিস যেটা, যে তারাও সংগঠিত শক্তি হয়ে এই সমাজের জন্য, সমাজ পরিবর্তনের জন্য, সরকারকে সহযোগিতার জন্য তারা যেভাবে এগিয়ে এসছে, এটা
বিশেষ মানে তাদেরকে প্রশংসা করছি, তাদেরকে উৎসাহিত করছি এবং আগামী দিন তারা এইভাবেই আমাদের এই যে ত্রিপুরা রাজ্যের সমাজ এবং আমাদের সরকারের যে মূল লক্ষ্য যে সমাজকে পরিবর্তন করা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা, তার জন্য তারা এগিয়ে এসছেন। আগামী দিন তারা আরো বেশি করে এগিয়ে আসবেন, এই শুভকামনা আমি করছি। ডুকলি ব্লকের অন্তর্গত বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দুর্গাপুর এলাকায় টানা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বহু কৃষক। অভিযোগ, এলাকার কচুয়াছড়া জল উপচে কৃষি জমিতে ঢুকে পড়ায় চাষের ফসল নষ্ট হয়ে গেছে। ফলে অনেক কৃষক তাদের উৎপাদিত ফসল ঘরে তুলতে পারেননি। স্থানীয় কৃষকদের দাবি, ব্রাহ্মণ সরকারের সময় নিয়মিতভাবে কচুয়াছড়ার সংস্কার করা হতো, কিন্তু দীর্ঘদিন ধরে ছড়াটির সংস্কার না হওয়ায় বর্তমানে এর অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে জল উপচে আশেপাশের কৃষিজমি প্লাবিত হচ্ছে। ঘটনার খবর পেয়ে সারা ভারত কৃষক সভার ডুকলি মহকুমা কমিটির সম্পাদক রাজকুমার চৌধুরী, কৃষক নেতা যতীন্দ্র সরকার, সুজিত রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তারা কৃষকদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির খোঁজ নেন। কৃষকদের অভিযোগ, এত বড় ক্ষতি হওয়ার পরও এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো সাহায্য বা ক্ষতিপূরণ দেওয়া হয়নি। ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা প্রদান এবং কচুয়াছড়া দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে কৃষক সংগঠনের নেতারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনাদের আজকে কি কারণে এখানে আসা? আমরা সারা ভারত কৃষক সভা ডুকলি মহকুমা কমিটির পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা ডুকলি ব্লকের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দুর্গাপুর এখানে যে বুড়ো দান করেছে, সেই জলে প্লাডে বুড়ো দানগুলি সব বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জন্য আসলাম। এখন এসে দেখলাম সেখানে এবং একজন কৃষকের সঙ্গে কথা হলো সেখানে, এবং খুব ভয়াবহ অবস্থা কৃষকের ক্ষতি। এখানে প্রতি সমস্ত জমি দেখলাম, অনুমান করে এখানে জমি প্রায় 150 কানি জমি হবে, প্রায় 100 পরিবার হবে সেখানে। এখানে যেমন বল্লভপুর পঞ্চায়েত একটা অংশ আছে, আবার দক্ষিণ দিকে আবার সৌনিবাজার পঞ্চায়েত আছে। দুই পঞ্চায়েতে মিলে প্রায় 150 কানি জমি হবে বুড়ো ধান, এবং জলাশয়ে সমস্ত জমি ধানের ক্ষতি হয়েছে সেখানে। বিশেষ করে আমি দেখলাম এখানে ধানগুলিতে জ্বালা হয়ে গেছে, তো রোপণ হয়ে গেছে সেখানে। এবং কৃষকের সাথে কথা বললাম, ওনারা বললেন যে ধান হয়েছে, ভালো ধান হয়েছে, কিন্তু 4 ভাগের 1 ভাগও ধান আমরা নিতে পারি না। এখন আমরা দেখলাম এখনও কৃষকরা সেখানে ধান কাটছেন, কিন্তু জলে ভর্তি, জলের থেকে পচা ধানগুলি তুলে নিচ্ছেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।